আজ আমরা জানব মুঘল সাম্রাজ্য সম্পর্কে। মুঘল সাম্রাজ্য 1526 থেকে 1858 খ্রিস্টাব্দ। ভারতে মুঘল সাম্রাজ্য ছিল একটি স্বর্ণযুগ, যা দীর্ঘ 3 শতিকারের বেশি সময় স্থায়ী ছিল। প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মুহাম্মদ বাবর। তিনি 1526 সালে ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। বিস্তার বাবর থেকে শুরু করে হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেবের শাসনামলে মুঘল সাম্রাজ্য প্রায় সমগ্র ভারত জুড়ে বিস্তৃত হয়। সাম্রাজ্যের সমাপ্তি 1857 সালে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে বন্দী করে মিয়ানমারের রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুনে নির্বাসিত করেন। সেখানেই তার মৃত্যু হয় এবং 1858 সালে আনুষ্ঠানিকভাবে মুঘল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে। পানিপথ ইতিহাসের রণক্ষেত্র। পানিপথ কেবল একটি শহর নয়, এটি ভারতীয় উপমহাদেশের ভাগ্য নির্ধারণী এক ঐতিহাসিক স্থান। অবস্থান এটি ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। দিল্লি থেকে প্রায় 90 কিমি উত্তরে যমুনা নদীর তীরে এর অবস্থান। ঐতিহাসিক গুরুত্ব কৌশলগত কারণে ভারতের সিংহাসন দখলের লড়াইয়ে এখানে 3টি প্রধান যুদ্ধ সংঘটিত হয়। 1. প্রথম যুদ্ধ 1526, বাবর বনাম ইব্রাহিম লোদি, মুঘল সাম্রাজ্যের সূচনা। 2. দ্বিতীয় যুদ্ধ 1556, আকবর বনাম হিমু, মুঘল শাসন সুসংহত হয়। 3. তৃতীয় যুদ্ধ 1761, আহমদ শাহ আবদালি বনাম মারাঠা শক্তি। মুঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য কিছু ঘটনা টেবিল আকারে দেয়া হল। ঘটনা পানিপথের প্রথম যুদ্ধ। সাল 1526, প্রধান পক্ষসমূহ বাবর ও ইব্রাহিম লোদি। ফলাফল মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা। ঘটনা মুঘল সাম্রাজ্যের শেষ। সাল 1857-58, প্রধান পক্ষসমূহ দ্বিতীয় বাহাদুর শাহ ও ব্রিটিশ। ফলাফল ব্রিটিশ শাসনের পূর্ণ নিয়ন্ত্রণ। ঘটনা পানিপথ শহর। সাল প্রধান পক্ষসমূহ হরিয়ানা রাজ্য। ফলাফল ইতিহাসের 3টি মহাযুদ্ধের স্থান। পানিপথের যুদ্ধসমূহের বিস্তারিত তালিকা। যুদ্ধের নাম পানিপথের প্রথম যুদ্ধ। প্রতিপক্ষ বাবর বনাম ইব্রাহিম লোদি। সময়কাল 12 এপ্রিল 1526। ফলাফল ও ঐতিহাসিক গুরুত্ব। ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। দিল্লির সালতানাতের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। বাবর এই যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন, যা ভারতের ইতিহাসে কোনো যুদ্ধে প্রথম কামানের ব্যবহার। যুদ্ধের নাম পানিপথের দ্বিতীয় যুদ্ধ। প্রতিপক্ষ আকবরের সেনাপতি বৈরাম খান বনাম আফগান নেতা হিমু। সময়কাল 1556 সাল। ফলাফল ও ঐতিহাসিক গুরুত্ব। হিমু পরাজিত ও নিহত হন। এই যুদ্ধের ফলে আকবর দিল্লি অধিকার করেন। ভারতীয় উপমহাদেশে মুঘল ও আফগানদের দীর্ঘদিনের সংঘর্ষের অবসান ঘটে। যুদ্ধের নাম পানিপথের তৃতীয় যুদ্ধ। প্রতিপক্ষ আহমদ শাহ আবদালি বনাম মারাঠা। সময়কাল 1761 সাল। ফলাফল ও ঐতিহাসিক গুরুত্ব। আহমদ শাহ আবদালি মারাঠাদের পরাজিত করেন। উল্লেখ্য যে মারাঠা শাসকদের পেশোয়া বলা হতো। অতিরিক্ত তথ্য এক নজরে। কৌশলগত গুরুত্ব পানিপথের যুদ্ধগুলো ভারতের ভাগ্য নির্ধারণে বিশাল ভূমিকা রেখেছিল। প্রথম যুদ্ধের মাধ্যমে মুঘল শাসনের শুরু হয় এবং দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে তা সুসংহত হয়। ভৌগোলিক অবস্থান পানিপথ বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এখন জানব বাংলার ঐতিহ্যের অন্যতম অহংকার মসলিন সম্পর্কে। ঢাকাই মসলিন বাংলার গৌরব। মসলিন কেবল একটি কাপড় নয়, এটি ছিল বাংলার শিল্পকলা ও কারুকার্যের এক অনন্য নিদর্শন। এর সূক্ষ্মতা ও মানের জন্য এটি একসময় বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের আসনে ছিল। 1. মসলিন উপাদান মসলিন মূলত বিশেষ এক ধরনের তুলার আঁশ থেকে প্রস্তুত করা অত্যন্ত সূক্ষ্ম ও মিহি কাপড়। উৎপত্তিস্থল বাংলার ইতিহাসে তৎকালীন ঢাকা এবং এর পার্শ্ববর্তী সোনারগাঁও অঞ্চলে উৎপাদিত কাপড়কেই প্রকৃত মসলিন হিসাবে গণ্য করা হতো। 2. ঢাকাই মসলিনের বিশ্বজোড়া খ্যাতি এটি ঢাকাই মসলিন নামে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। এর সূক্ষ্মতা এতটাই ছিল যে প্রচলিত আছে একটি আস্ত মসলিন শাড়ি ছোট একটি আংটির ভেতর দিয়ে অনায়াসে প্রবেশ করানো যেত। 3. নামের রহস্য ও ব্যবহার নামকরণ মসলিন শব্দের সঠিক উৎস নিয়ে বিতর্ক থাকলেও ঐতিহাসিকদের মতে এই নামটি ইউরোপীয়দের দেওয়া। তারা ইরাকের মসুল শহরের নামানুসারে এই সূক্ষ্ম কাপড়ের নাম রেখেছিল বলে ধারণা করা হয়।
রাজকীয় আভিজাত্য। মসলিন ছিল মুঘল সম্রাটদের ও রাজপরিবারের প্রধান বিলাসের বস্তু। সম্রাজ্ঞী ও শাহজাদিদের কাছে এই কাপড়ের কদর ছিল আকাশচুম্বী। ঢাকাই মসলিন এ সম্পর্কে টেবিল আকারে আরও কিছু দেয়া হল। বৈশিষ্ট্য: ধরন, বিবরণ: অতি সূক্ষ্ম ও স্বচ্ছ সুতিবস্ত্র। বৈশিষ্ট্য: প্রধান কেন্দ্র। বিবরণ: ঢাকা ও সোনারগাঁও। বৈশিষ্ট্য: মূল ভোক্তা। বিবরণ: মুঘল সম্রাট ও ইউরোপীয় রাজপরিবার। বৈশিষ্ট্য: বর্তমান স্বীকৃতি, জিআই পণ্য হিসেবে স্বীকৃত। আজ আমরা জানব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং তার ঐতিহাসিক যুদ্ধগুলো সম্পর্কে। সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1526 থেকে 1530 খ্রিস্টাব্দ। জহিরুদ্দিন মোহাম্মদ তার অসাধারণ সাহসিকতা ও নির্ভীকতার জন্য ইতিহাসে বাবর নামে প্রসিদ্ধি লাভ করেছেন। এক, পরিচয় ও বংশমর্যাদা। জন্মস্থান: বর্তমান রুশ তুর্কিস্তানের অন্তর্গত ফারগানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। বংশীয় আভিজাত্য: তিনি ছিলেন পৃথিবীর 2 দুর্দর্শ বীরের বংশধর। পিতার দিক থেকে তৈমুরলং এবং মাতার দিক থেকে চেঙ্গিস খানের বংশধর ছিলেন। প্রতিষ্ঠাতা: তিনি ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। আত্মজীবনী: তার জীবনের জয়-পরাজয়ের কাহিনী তিনি নিজেই তুজুক-এ-বাবর নামক গ্রন্থে অত্যন্ত চমৎকারভাবে লিপিবদ্ধ করেছেন। 2. পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দ। এটি ছিল উপমহাদেশের ইতিহাসের অন্যতম ভাগ্য নির্ধারণী যুদ্ধ। প্রতিপক্ষ: বাবর এবং দিল্লির শেষ সুলতান ইব্রাহিম লোদি। সময়কাল: 12 এপ্রিল 1526। স্থান: দিল্লির অদূরে যমুনা নদীর তীরে পানিপথ প্রান্তরে। ফলাফল: বাবরের উন্নত রণকৌশল ও আধুনিক যুদ্ধাস্ত্রের কাছে ইব্রাহিম লোদি পরাজিত ও নিহত হন। ঐতিহাসিক গুরুত্ব: দিল্লি সালতানাতের পতন ঘটে এবং মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয়। বাবর এই যুদ্ধে কামান ব্যবহার করেন, যা ভারতের ইতিহাসে কোনো যুদ্ধে প্রথম কামানের ব্যবহার হিসেবে চিহ্নিত। 3. খনোয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ। মুঘল শাসনকে চিরস্থায়ী করার পথে এটি ছিল দ্বিতীয় বড় চ্যালেঞ্জ। প্রতিপক্ষ: বাবর এবং রাজপুত বীর রানা সংগ্রাম সিংহ। সময়কাল: 1527 সাল। ফলাফল: রানা সংগ্রাম সিংহ পরাজিত ও বিতাড়িত হন। ঐতিহাসিক গুরুত্ব: এই জয়ের ফলে উপমহাদেশে মুঘল শক্তি এক সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হয় এবং বাবরের পথের প্রধান কাঁটা দূর হয়। এক নজরে বাবরের যুদ্ধসমূহ টেবিল আকারে দেয়া হল। যুদ্ধের নাম: পানিপথের প্রথম যুদ্ধ। সাল: 1526। প্রতিপক্ষ: ইব্রাহিম লোদি। ফলাফল: জয়ী, মুঘল সাম্রাজ্য শুরু। যুদ্ধের নাম: খনোয়ার যুদ্ধ। সাল: 1527। প্রতিপক্ষ: রানা সংগ্রাম সিংহ। ফলাফল: জয়ী, মুঘল ভিত্তি সুদৃঢ়। এখন জানব সম্রাট বাবরের জ্যেষ্ঠ পুত্র নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন এবং তার বর্ণাঢ্য জীবনের উত্থান পতন ও সংগ্রাম সম্পর্কে। সম্রাট নাসিরুদ্দিন মোহাম্মদ হুমায়ুন 1530 থেকে 1540 এবং 1555 থেকে 1556 খ্রিস্টাব্দ। সম্রাট হুমায়ুনের শাসনকাল ছিল অনেকটা এক নাটকীয় সংঘর্ষ ও জীবন সংগ্রামের গল্প। তার শাসনামলের প্রধান ঘটনাগুলো নিচে তুলে ধরা হল। 1. বাংলা অভিযান ও জান্নাতাবাদ 1538 খ্রিস্টাব্দ। গৌড় অধিকার 1538 সালে তিনি বাংলা জয় করেন এবং গৌড় নগরে প্রবেশ করেন। নামকরণ: গৌড়ের প্রাকৃতিক সৌন্দর্য ও চমৎকার জলবায়ুতে মুগ্ধ হয়ে তিনি এই নগরীর নাম পরিবর্তন করে রাখেন জান্নাতাবাদ। অবস্থান: তিনি বাংলায় একটানা 8 মাস অবস্থান করেছিলেন। 2. শের শাহের সাথে সংঘর্ষ ও নির্বাসন। বাংলার ফেরার পথে তিনি আফগান বীর শের শাহের প্রবল বাধার মুখে পড়েন। চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দ। বাক্সারের নিকটবর্তী চৌসা নামক স্থানে শের শাহের অতর্কিত আক্রমণে হুমায়ুন পরাজিত হন এবং কোনো মতে প্রাণ বাঁচিয়ে দিল্লি পৌঁছান। বিলগ্রামের যুদ্ধ 1540 খ্রিস্টাব্দ। পরের বছর কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে হুমায়ুন চূড়ান্তভাবে পরাজিত হন। ফলাফল: এই পরাজয়ের ফলে হুমায়ুন সিংহাসন হারান এবং ভারতে শের শাহের নেতৃত্বে পাঠান সুরি শাসন প্রতিষ্ঠিত হয়। 3. সিংহাসন পুনরুদ্ধার ও প্রয়াণ। পুনরুদ্ধার 1555 খ্রিস্টাব্দ। দীর্ঘ নির্বাসিত জীবন কাটানোর পর পারস্য সম্রাটের সামরিক সহায়তায় হুমায়ুন 1555 সালে পুনরায় দিল্লির সিংহাসন দখল করতে সক্ষম হন।
মৃত্যু 1556 খ্রিস্টাব্দ। সিংহাসন ফিরে পাওয়ার মাত্র 1 বছর পর দিল্লির অধরে তার নির্মিত দিনপানাহ দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে এই মোঘল সম্রাটের মৃত্যু হয়। হুমায়ুনের জীবনের প্রধান যুদ্ধ ও ঘটনাসমূহ। ঘটনার নাম গৌড় অধিকার, সাল 1538, ফলাফল গৌড়ের নাম রাখেন জান্নাতাবাদ। ঘটনার নাম চৌসার যুদ্ধ, সাল 1539, ফলাফল শের শাহের কাছে পরাজিত হন। ঘটনার নাম বিলগ্রামের যুদ্ধ, সাল 1540, ফলাফল সিংহাসন হারান এবং নির্বাসনে যান। ঘটনার নাম দিল্লি পুনর্দখল, সাল 1555, ফলাফল মুঘল শাসনের পুনঃপ্রতিষ্ঠা। এখন জানব ভারতবর্ষের ইতিহাসে অত্যন্ত দক্ষ এবং দূরদর্শী প্রশাসক হিসেবে পরিচিত শির শাহ এবং তার সুর শাসন সম্পর্কে। সুর শাসন 1540 থেকে 1555 খ্রিস্টাব্দ। মুঘল শাসনের মাঝে 15 বছরের জন্য আফগানদের এই শাসনকাল ছিল অত্যন্ত সংস্কারমুখী। এর মূল কারিগর ছিলেন সম্রাট শের শাহ। 1. শের শাহ 1540 থেকে 1545 খ্রিস্টাব্দ। পরিচয় ও উপাধি। তার প্রকৃত নাম ছিল ফরিদ খান। 1539 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে তিনি শের শাহ উপাধি গ্রহণ করেন এবং নিজেকে বিহারের স্বাধীন সুলতান ঘোষণা করেন। সাম্রাজ্য প্রতিষ্ঠা। 1540 সালে তিনি বাংলা দখল করেন এবং একই বছর হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাজিত করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। এর মাধ্যমেই উপমহাদেশে আফগান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়। 2. উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কার। শের শাহ তার স্বল্পকালীন শাসনামলে এমন কিছু কাজ করেছিলেন যা পরবর্তী শাসক এবং ইংরেজদের জন্য আদর্শ হয়েছিল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, সড়ক আজম। তিনি বাংলাদেশের সোনারগাঁও থেকে লাহোর পর্যন্ত প্রায় 4830 কিমি দীর্ঘ একটি বিশাল মহাসড়ক নির্মাণ করেন। পরবর্তীতে ইংরেজরা এর সংস্কার করে নাম দেয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ডাক ব্যবস্থার আধুনিকায়ন। তথ্য আদান প্রদান দ্রুততর করার জন্য তিনি ইতিহাসে প্রথমের মতো ঘোড়ার মাধ্যমে ডাক আনা নেওয়ার ব্যবস্থা প্রবর্তন করেন। ভূমি সংস্কার, কবুলিয়ত ও পাট্টা। কৃষকদের স্বার্থ রক্ষায় তিনি এক অনন্য ব্যবস্থা চালু করেন। কবুলিয়ত, কৃষক তার অধিকার ও দায়িত্ব স্বীকার করে সরকারকে যে দলিল দিত। পাট্টা, সরকার কৃষকের জমির সত্ত্ব স্বীকার করে নিয়ে যে দলিল দিত। মুদ্রা সংস্কার, দাম। তিনি মুদ্রা ব্যবস্থায় শৃঙ্খলা আনেন এবং দাম নামক রূপার মুদ্রা প্রচলন করেন। এক নজরে শের শাহের অবদান। সংস্কারের ক্ষেত্র, যোগাযোগ। মূল কাজ গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ। সংস্কারের ক্ষেত্র, যোগাযোগ, ডাক। মূল কাজ ঘোড়ার ডাক ব্যবস্থার প্রবর্তন। সংস্কারের ক্ষেত্র, কৃষি ও ভূমি। মূল কাজ কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রচলন। সংস্কারের ক্ষেত্র, অর্থনীতি। মূল কাজ দাম নামক রূপার মুদ্রা চালু। পরবর্তী ধাপ। 1545 সালে শের শাহের মৃত্যুর পর তার বংশধরেরা খুব বেশি দিন টিকতে পারেননি। এখন জানব মুঘল ইতিহাসের শ্রেষ্ঠতম শাসক সম্রাট জালালউদ্দিন আকবর সম্পর্কে। মুঘল শাসন, সম্রাট আকবর দ্বিতীয় পর্যায়, 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ। সম্রাট আকবরকে মুঘল সাম্রাজ্যের প্রকৃত স্থপতি বলা হয়। তার শাসনকাল ছিল সাম্রাজ্য বিস্তার এবং উদার প্রশাসনিক সংস্কারের এক অনন্য অধ্যায়। 1. সিংহাসনে আরোহণ ও অভিভাবকত্ব। অভিষেক 1556 সালের 4 ফেব্রুয়ারি মাত্র 13 বছর বয়সে আকবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। ব্যায়রাম খান, নাবালক আকবরের রাজপ্রতিনিধি বা অভিভাবক নিযুক্ত হন ব্যায়রাম খান। আকবর তাকে শ্রদ্ধাবশত খান-ই-বাবা বলে ডাকতেন। হিমুর উত্থান। হুমায়ুনের মৃত্যুর সুযোগে আফগান নেতা হিমু দিল্লি ও আগ্রা দখল করে স্বাধীন শাসন শুরু করেছিলেন। 2. পানিপথের দ্বিতীয় যুদ্ধ, 1556 খ্রিস্টাব্দ। মুঘল শাসনের অস্তিত্ব রক্ষার লড়াই ছিল এটি। প্রতিপক্ষ আকবরের সেনাপতি ব্যায়রাম খান এবং আফগান নেতা হিমু। ফলাফল হিমু পরাজিত ও নিহত হন। এই জয়ের ফলে ভারতীয় উপমহাদেশে দীর্ঘদিনের মুঘল আফগান সংঘর্ষের অবসান ঘটে এবং আকবর দিল্লি ও আগ্রা পুনরুদ্ধার করেন। 3. উদার নীতি ও ধর্মীয় সংস্কার। জিজিয়া কর বিলোপ। হিন্দুদের বন্ধুত্ব অর্জনের লক্ষ্যে তিনি অমুসলমানদের উপর ধার্য সামরিক কর বা জিজিয়া এবং তীর্থ কর রহিত করেন। বৈবাহিক সম্পর্ক। তিনি রাজপুতদের সাথে সুসম্পর্ক স্থাপনের জন্য রাজপুত কন্যা যোধাবাইকে বিবাহ করেন। দিন-ই-ইলাহি 1582 খ্রিস্টাব্দে তিনি সকল ধর্মের সারমর্ম নিয়ে দিন-ই-ইলাহি নামক এক নূতন একেশ্বরবাদী ধর্মমত প্রবর্তন করেন।
4. শাসন ব্যবস্থা ও কৃতিত্ব। মনসবদারি প্রথা। রাজকর্মচারীদের সুবিন্যস্ত করার জন্য তিনি এই অনন্য সামরিক প্রশাসনিক পদমর্যাদা প্রথা চালু করেন। বাংলা বিজয়। 1576 সালে আকবর বাংলা জয় করে মুঘল সাম্রাজ্যের অধীনে আনেন। রাজসভা, নবরত্ন। তার রাজসভা ছিল গুণীজনে ভরপুর। উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন আবুল ফজল, তার বিখ্যাত গ্রন্থ আইন-ই আকবরী। রাজা টোডরমল, রাজস্ব ক্ষেত্রে যুগান্তকারী সংস্কারের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। তানসেন, রাজসভার প্রধান গায়ক, যাকে বুলবুল-ই হিন্দ বলা হয়। বীরবল, আকবরের রাজসভার বিখ্যাত কৌতুককার এবং পরামর্শদাতা। এক নজরে আকবরের নবরত্ন ও পদবী। নাম আবুল ফজল, ভূমিকা বা বিশেষত্ব ঐতিহাসিক ও লেখক আইন-ই আকবরী। নাম রাজা টোডরমল, ভূমিকা বা বিশেষত্ব রাজস্ব মন্ত্রী ও সংস্কারক। নাম তানসেন, ভূমিকা বা বিশেষত্ব গায়ক, উপাধি বুলবুল-ই হিন্দ। নাম বীরবল, ভূমিকা বা বিশেষত্ব কৌতুককার ও সেনাপতি। নাম মানসিংহ, ভূমিকা বা বিশেষত্ব প্রধান সেনাপতি ও বিশ্বস্ত বন্ধু। এখন জানব সম্রাট আকবরের উত্তরসূরি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সম্পর্কে। সম্রাট নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর 1605 থেকে 1627 খ্রিস্টাব্দ। সম্রাট জাহাঙ্গীর ছিলেন শিল্পমনা এবং ন্যায় বিচারক একজন শাসক। তার শাসনকাল মুঘল ইতিহাসে বিশেষ করে বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. মেহেরুন্নেসা ও নূরজাহান। বিবাহ। সম্রাট জাহাঙ্গীরের সাথে নূরজাহানের বিবাহ মুঘল সাম্রাজ্যের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। পরিচয়। নূরজাহানের বাল্যনাম ছিল মেহেরুন্নেসা। তিনি যেমন রূপবতী ছিলেন তেমনি বুদ্ধিমতী ও গুণবতী নারী হিসেবে পরিচিত ছিলেন। সাম্রাজ্যের প্রশাসনিক কাজে তার ব্যাপক প্রভাব ছিল। 2. বাংলায় মুঘল শাসন সুপ্রতিষ্ঠিতকরণ। সাফল্য। সম্রাট আকবর বাংলা জয় করলেও বাংলার 12 ভূঁইয়াদের প্রবল বাধার কারণে শাসন পুরোপুরি সুসংহত করতে পারেননি। সম্রাট জাহাঙ্গীরই প্রথম ব্যক্তি যিনি বাংলায় মুঘল শাসনকে দৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করেন। ঢাকা বিজয়। তার সময়েই 1610 সালে সুবাদার ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন এবং সম্রাটের নামানুসারে এর নাম রাখেন জাহাঙ্গীরনগর। 3. ভাষা ও সাহিত্য। আত্মজীবনী। জাহাঙ্গীরের নিজের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম তুজুক-ই জাহাঙ্গীর। এতে তার শাসনকাল ও ব্যক্তিগত জীবনের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। দাপ্তরিক ভাষা। তিনি এদেশের সরকারি কাজকর্মে ফার্সি ভাষা চালু করেন, যা দীর্ঘকাল প্রচলিত ছিল। এক নজরে সম্রাট জাহাঙ্গীর। বিষয়। বাল্যনাম সেলিম। বিষয়। নূরজাহান। সম্রাজ্ঞী, পূর্বনাম মেহেরুন্নেসা। বিষয়। বাংলার অবদান 12 ভূঁইয়াদের দমন ও বাংলায় শাসন সুসংহতকরণ। বিষয়। সাহিত্য। তুজুক-ই জাহাঙ্গীর। বিষয়। দাপ্তরিক ভাষা ফার্সি। এখন জানব মুঘল স্থাপত্যের রাজপুত্র এবং প্রেমের অমর কবি সম্রাট শাহজাহান সম্পর্কে। সম্রাট শাহজাহান ওরফে খুরর 1628 থেকে 1658 খ্রিস্টাব্দ। সম্রাট শাহজাহানের শাসনকালকে মুঘল স্থাপত্য ও জৌলুসের স্বর্ণযুগ বলা হয়। শিল্পকলা এবং স্থাপত্যের প্রতি তার ছিল অগাধ অনুরাগ। 1. প্রেম ও তাজমহল। মমতাজ মহল। সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন আরজুমান্ত বানু বেগম, যিনি ইতিহাসে মমতাজ মহল নামে পরিচিত। শাহজাহান তাকে প্রাণাধিক ভালোবাসতেন। তাজমহল। 1631 সালে মমতাজের অকাল মৃত্যুতে সম্রাট গভীরভাবে শোকাহত হন। তার স্মৃতির উদ্দেশ্যে আগ্রার যমুনা নদীর তীরে তিনি নির্মাণ করেন বিশ্বের অন্যতম বিস্ময় তাজমহল। এটি আজ বিশ্বজুড়ে পত্নীপ্রেমীর এক অক্ষয় কীর্তি। 2. ময়ূর সিংহাসন ও কোহিনূর। ময়ূর সিংহাসন। মণিমুক্তা ও স্বর্ণখচিত বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন ছিল শাহজাহানের এক অতুলনীয় সৃষ্টি। এটি তৈরি করতে তৎকালীন সময়ে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল। কোহিনূর। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ হীরা কোহিনূর সম্রাটের মুকুটের শোভা বর্ধন করত। 3. স্থাপত্যশৈলী ও উপাধি। স্থাপত্যশিল্পে অভূতপূর্ব অবদানের জন্য শাহজাহানকে ইতিহাসে প্রিন্স অফ বিল্ডার্স বা স্থাপত্যের রাজকুমার বলা হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি অমর সৃষ্টি হল: দিল্লিতে লালকেল্লা, জামি মসজিদ, দিবানি আম এবং দিবানি খাস। আগ্রায় মতি মসজিদ। লাহোরে শালিমান উদ্যান। এক নজরে শাহজাহানের অমর কীর্তি। স্থাপত্যের নাম তাজমহল।
স্থান আগ্রা। বিশেষত্ব মমতাজ মহলের স্মৃতিসৌধ। স্থাপত্যের নাম ময়ূর সিংহাসন। স্থান দিল্লি বা আগ্রা। বিশেষত্ব মণিমুক্তা খচিত রাজসিংহাসন। স্থাপত্যের নাম লাল কেল্লা। স্থান দিল্লি। বিশেষত্ব মুঘল সম্রাটদের প্রধান বাসস্থান। স্থাপত্যের নাম মতি মসজিদ। স্থান আগ্রা। বিশেষত্ব সাদা মার্বেল পাথরে নির্মিত মসজিদ। এখন জানব মুঘল সাম্রাজ্যের সেই শক্তিশালী সম্রাট আওরঙ্গজেব এবং তার সিংহাসন আরোহণের রক্তাক্ত ইতিহাস সম্পর্কে। সম্রাট আওরঙ্গজেব ১৬৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ। শাহজাহানের ৪ পুত্রের মধ্যে ক্ষমতার লড়াই ছিল মুঘল ইতিহাসের অন্যতম ট্র্যাজিক অধ্যায়। আওরঙ্গজেব তার বিচক্ষণতা ও সামরিক দক্ষতায় এই যুদ্ধ জয়ী হন। ১. উত্তরাধিকার যুদ্ধ ও ভাইদের লড়াই। সম্রাট শাহজাহান ও মুমতাজ মহলের ৪ পুত্র ও ২ কন্যার মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে পুরো সাম্রাজ্য বিভক্ত হয়ে পড়েছিল। ৪ পুত্র দারা শিকোহ, শাহ সুজা, আওরঙ্গজেব ও মুরাদ। ২ কন্যা জাহানারা, যিনি জ্যেষ্ঠ ভ্রাতা দারার পক্ষ নেন, এবং রওশনারা, যিনি আওরঙ্গজেবকে সমর্থন করেন। ফলাফল এই ভ্রাতৃঘাতী যুদ্ধে আওরঙ্গজেব তার বাকি ৩ ভাইকে পরাজিত করেন এবং শেষ পর্যন্ত সাম্রাজ্যের একক অধিপতি হিসেবে ক্ষমতা দখল করেন। ২. আলমগীর উপাধি। আওরঙ্গজেবের সামরিক যোগ্যতা ও বীরত্বের কারণে সম্রাট শাহজাহান তাকে আলমগীর বা বিশ্ববিজয়ী নামক একটি তলোয়ার উপহার প্রদান করেন। সিংহাসনে বসার পর তিনি মহিউদ্দিন মুহম্মদ আওরঙ্গজেব আলমগীর নাম ধারণ করেন। ৩. আদর্শ ও শাসনরীতি। আওরঙ্গজেবের ব্যক্তিগত জীবন ছিল অত্যন্ত অনাড়ম্বর এবং ধার্মিক। জিন্দাপীর, অতিশয় ধর্মপ্রাণ এবং সাধারণ জীবনযাপনের কারণে তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো। তিনি নিজের হাতে টুপি সেলাই করে এবং কোরআন নকল করে অর্জিত অর্থ দিয়ে নিজের খরচ চালাতেন। জিজিয়া কর। সম্রাট আকবর যে জিজিয়া কর রহিত করেছিলেন, আওরঙ্গজেব তার শাসনামলে অমুসলমানদের ওপর সেই জিজিয়া কর পুনরায় আরোপ করেন। এক নজরে শাহজাহানের সন্তান ও উত্তরাধিকার যুদ্ধ। সন্তানদের নাম দারা শিকোহ, ভূমিকা বক্ষ, জ্যেষ্ঠ পুত্র, পিতার প্রিয়। ফলাফল যুদ্ধে পরাজিত ও নিহত। সন্তানদের নাম শাহ সুজা, ভূমিকা বক্ষ, বাংলার সুবাদার। ফলাফল পরাজিত হয়ে আরাকানে পালিয়ে যান। সন্তানদের নাম আওরঙ্গজেব, ভূমিকা বক্ষ, দক্ষ সেনাপতি। ফলাফল বিজয়ী ও সম্রাট হন। সন্তানদের নাম মুরাদ, ভূমিকা পক্ষ, কনিষ্ঠ পুত্র। ফলাফল বন্দী ও পরবর্তীতে নিহত। সন্তানদের নাম জাহানারা, ভূমিকা পক্ষ, কন্যা। ফলাফল দারার সমর্থক। সন্তানদের নাম রওশনারা, ভূমিকা পক্ষ, কন্যা। ফলাফল আওরঙ্গজেবের সমর্থক। এখন জানব মুঘল সাম্রাজ্যের পতন ও শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর সম্পর্কে। মুঘল সাম্রাজ্যের পতন ও শেষ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর। ১৭০৭ সালে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য তার আগের চৌলুস হারাতে থাকে। উত্তরাধিকারীদের দুর্বলতা এবং অভ্যন্তরীণ চক্রান্তে বিশাল এই সাম্রাজ্য ভেঙে পড়ে। ১. দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, শেষ সম্রাট। পরিচয়: তিনি ছিলেন মুঘল বংশের সর্বশেষ সম্রাট। তিনি একজন ভালো কবিও ছিলেন। সিপাহী বিদ্রোহ ১৮৫৭। ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট ঘোষণা করেন। পরিণতি: বিদ্রোহ দমনের পর ব্রিটিশরা তাকে বন্দী করে এবং দোষী সাব্যস্ত করে। ১৮৫৮ সালে তাকে বর্তমান মিয়ানমারের ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়। সাম্রাজ্যের সমাপ্তি: ১৮৬২ সালে রেঙ্গুনেই তার মৃত্যু হয় এবং এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রায় ৩০০ বছরের বেশি সময় স্থায়ী মুঘল সাম্রাজ্যের চিরসমাপ্তি ঘটে। ২. মুঘল সাম্রাজ্য পতনের প্রধান কারণসমূহ। অযোগ্য উত্তরসূরি: আওরঙ্গজেবের পর কোনো শাসকই সমগ্র ভারত শাসন করার মতো দক্ষ ছিলেন না। ইউরোপীয়দের আগমন, পর্তুগিজ, ওলন্দাজ এবং বিশেষ করে ইংরেজদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্রমবর্ধমান শক্তি। আঞ্চলিক শক্তির উত্থান, মারাঠা, শিখ এবং বাংলার মতো প্রদেশগুলোর স্বাধীন হয়ে যাওয়া। নাদির শাহের আক্রমণ: ১৭৩৯ সালে পারস্যের শাসক নাদির শাহ ভারত আক্রমণ করে দিল্লি লুণ্ঠন করেন এবং ঐতিহাসিক ময়ূর সিংহাসন ও কোহিনূর হীরা নিয়ে যান। এক নজরে মুঘল ইতিহাসের বাঁকবদল। সময়কাল ১৫২৬। প্রধান ঘটনা: মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা, সম্রাট বাবর।
সময়কাল 1556 থেকে 1707। প্রধান ঘটনা সাম্রাজ্যের স্বর্ণযুগ, আকবর থেকে আওরঙ্গজেব। সময়কাল 1739। প্রধান ঘটনা নাদির শাহের ভারত আক্রমণ ও ময়ূর সিংহাসন লুণ্ঠন। সময়কাল 1857 থেকে 1858। প্রধান ঘটনা সিপাহী বিদ্রোহ ও মুঘল সাম্রাজ্যের চূড়ান্ত বিলুপ্তি। এখন জানব মুঘল সাম্রাজ্যের সূর্য যখন অস্তমিত হচ্ছিল সেই সময়ের দুইজন গুরুত্বপূর্ণ সম্রাট এবং ঐতিহাসিক পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে। 1. সম্রাট মোহাম্মদ শাহ ও পারস্যের আক্রমণ 1739 খ্রিস্টাব্দ। মুঘল সম্রাট মোহাম্মদ শাহ ছিলেন বিলাসপ্রিয় এবং রাজনৈতিকভাবে দুর্বল। তার অকর্মণ্যতার সুযোগে সাম্রাজ্য বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। নাদির শাহের আক্রমণ 1739 সালে পারস্যের বর্তমান ইরানের অধিপতি নাদির শাহ ভারত আক্রমণ করেন। লুণ্ঠিত সম্পদ। তিনি দিল্লি লুণ্ঠন করে ভারতের গৌরব কোহিনূর হীরা, সম্রাট শাহজাহানের অমর সৃষ্টি ময়ূর সিংহাসন এবং অগণিত ধনরত্ন নিয়ে স্বদেশে ফিরে যান। এর ফলে মুঘলদের অর্থনৈতিক ও সামরিক মেরুদণ্ড ভেঙে যায়। 2. আহমদ শাহ আবদালী ও পানিপথের তৃতীয় যুদ্ধ। নাদির শাহের সেনাপতি আহমদ শাহ আবদালী পরবর্তীতে আফগানিস্তানের শাসক হন এবং ভারতে আধিপত্য বিস্তারের লড়াইয়ে জড়িয়ে পড়েন। আক্রমণ। তিনি মোহাম্মদ শাহের আমলে আক্রমণ করে প্রথমবার পরাজিত হলেও পরবর্তীতে প্রতিশোধ নিতে আরও কয়েকবার ভারত আক্রমণ করেন। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দ। প্রতিপক্ষ আহমদ শাহ আবদালী এবং শক্তিশালী মারাঠা বাহিনী। স্থান পানিপথের ঐতিহাসিক প্রান্তর। ফলাফল আবদালী মারাঠাদের শোচনীয়ভাবে পরাজিত করেন। এই যুদ্ধের ফলে মারাঠাদের ভারত জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এবং পরোক্ষভাবে ইংরেজদের পথ সুগম হয়। 3. দ্বিতীয় বাহাদুর শাহ, মুঘল বংশের শেষ প্রদীপ। মুঘল সাম্রাজ্যের 331 বছরের ইতিহাসের জবনিকা ঘটে এই সম্রাটের মাধ্যমে। বিদ্রোহ ও সম্রাট। 1857 সালের সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীরা তাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে। নির্বাসন ও মৃত্যু। বিদ্রোহ দমনের পর ব্রিটিশ সরকার তাকে বন্দী করে। 1858 সালে তাকে মিয়ানমারের রেঙ্গুনে, বর্তমান ইয়াঙ্গুনে নির্বাসিত করা হয়। সমাপ্তি 1862 সালে নির্বাসিত অবস্থায় রেঙ্গুনে তার মৃত্যু হয় এবং সেখানেই তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুর সাথেই মুঘল সাম্রাজ্য ইতিহাসের পাতায় ঠাঁই নেয়। এক নজরে শেষ সময়ের গুরুত্বপূর্ণ তথ্য। বিষয় ময়ূর সিংহাসন লুণ্ঠন। বিবরণ 1739 সাল নাদির শাহ। বিষয় পানিপথের তৃতীয় যুদ্ধ। বিবরণ 1761 সাল আবদালী বনাম মারাঠা। বিষয় শেষ মুঘল সম্রাট। বিবরণ দ্বিতীয় বাহাদুর শাহ। বিষয় নির্বাসনের স্থান রেঙ্গুন, মিয়ানমার। আরও বেশি বেশি জানতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।